এই বিদেশি বাইং হাউসগুলো বা তাদের যে বাংলাদেশে তাদের লোকাল এজেন্টগুলো যে হাউসগুলো আছে এগুলোতে ভারতের আধিপত্যটা অনেক বেশি। আমাদের যদি ছোট্ট একটা ইনসিডেন্ট ঘটে এই জিনিসটিকে তারা বিশ্ববাজারে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরে যাতে আমাদের বাজারটাতে ধস নামে। তারা তাদের বাজারের কথা চিন্তা করতে গিয়ে কিন্তু আমাদের বাজারে ক্ষতি করতেছে আমাদের দেশে বসেই। দর্শক, চীনের প্রযুক্তি আর বাংলাদেশের সম্ভাবনা, এই দুয়ের মেলবন্ধনে আমাদের ব্যবসা বাণিজ্য কি নতুন এক বিপ্লবের মুখোমুখি? প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর ঠিক কোন কোন খাতে আসতে যাচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন? আর চীনের বাজারে আমাদের পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা বা কী ভাবছেন? এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগের নতুন সমীকরণ এবং বাংলাদেশের সুযোগ। দর্শক, স্বাগত জানাচ্ছি চায়না ফোকাস অনুষ্ঠানে। আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। পরিচয় করে দিই কারা আছেন আমাদের সঙ্গে আজকে আলোচনায়। আমার সঙ্গে আছেন ডক্টর মাহফুজ কবির, তিনি অর্থনীতিবিদ এবং তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্টাডিজের গবেষণা পরিচালক। এবং আমার সঙ্গে আরও আছেন তরুণ শিল্প উদ্যোক্তা সাফায়েতুল্লাহ রহমত, তিনি চেয়ারম্যান কিউএস টেক্স নেটওয়ার্ক লিমিটেড। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। জনাব রহমতুল্লাহ, আপনার কাছেই আমি প্রথম প্রশ্ন দিয়ে আসতে চাই। আমি যতটুকু জানি আপনি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন, গার্মেন্টস, আরএমজি সেক্টর, কৃষি, আইটি, বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে আপনার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার আলোকে আমি জানতে চাই যে বাংলাদেশও কৃষি প্রধান দেশ এবং চীন প্রযুক্তিগত জায়গায় চীনের এগ্রিকালচার এক দুর্দান্ত বিপ্লব ঘটিয়ে ফেলেছে। তো চীনের প্রযুক্তিগত জায়গা এবং বাংলাদেশের কৃষি, এই দুটার সম্মেলন কিভাবে ঘটানো যায়? বিষয়টি হচ্ছে, আপনি একটু যদি আমরা পিছন দিকে যাই, আপনি দেখবেন যে 1980 দশক থেকে চীন তাদের শিল্প খাতে একটি বিপ্লব ঘটিয়েছে। কৃষি খাত, শিল্প, তথ্য প্রযুক্তি সব ক্ষেত্রেই। আমাদের বাংলাদেশের সাথে যে বিষয়টি আপনি বললেন, চীনের যে তথ্যগত বা চীনের যে আপনার আধুনিক কৃষির সরঞ্জাম বা আধুনিক তারা যে সকল প্রযুক্তি নির্ভর কৃষির পণ্য উৎপাদন করছে, সেই দিক থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। জি। সাম্প্রতিক যে সফরটি প্রধানমন্ত্রী করেছেন, প্রধানমন্ত্রী সফরের পর চীনের সাথে আমাদের যে একটি মেলবন্ধন বা সেতুবন্ধন রচিত হয়েছে, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে চীন তাদের যে তথ্য প্রযুক্তিগুলো বা আধুনিক যে কৃষি পণ্য, আধুনিক যে কৃষি সরঞ্জাম, বিশেষ করে যেমন ড্রোন দিয়ে তারা যেভাবে আপনার সার দিচ্ছে, কীটনাশক দিচ্ছে, সেই প্রযুক্তিগুলো যদি আমাদের সাথে শেয়ার করে বা আমাদের সাথে যদি তাদের এই যে একটি পারস্পরিক বিনিময়, তাদের যে জ্ঞান মেধা, সেটার বিনিময় ঘটালে আমাদের যে শ্রমিকরা যারা আছে কৃষি ক্ষেত্রে যারা কাজ করছে তাদেরকে যদি আমরা আরও স্কিল করতে পারি, কৃষিক্ষেত্রে একটি বিপ্লব ঘটানো অবশ্যই সম্ভব। চীন তো তার দরজা খুলেই রাখছে। আপনারা ব্যবসায়ীরা যদি চান এখন এই পণ্যগুলো, এই প্রযুক্তিগত পণ্যগুলোকে নিয়ে আসতে পারেন। সমস্যার জায়গা যেটা, যে এটাকে অপারেট করার মতো জনশক্তি বা স্কিলড লেবার তৈরি করতে হবে, সেই জায়গাটাতে আপনাদের আসলে চিন্তাভাবনাটা কি এখন? প্রশিক্ষণ এবং শিক্ষা, হাতে খড়ি, যেটা আমরা হাতে কলমে শিক্ষা যে জিনিসটাকে বলি, আমাদের চীনে যারা এই খাতগুলোতে কাজ করছে বা ইতিমধ্যেই তারা এই সেক্টরগুলোতে উন্নতি করেছে, তাদের কাছ থেকে যদি আমরা শুধু তথ্য প্রযুক্তির সহায়তা না নিয়ে আমরা যদি তাদেরকে আমরা সশরীরে বাংলাদেশে তাদের কাছ থেকে লোক এনে আমরা এখানে প্রশিক্ষণ কর্মশালা করতে পারি, তা আমাদের যে কৃষকরা আছে তাদেরকে আমরা প্রশিক্ষিত করে এই সরঞ্জাম আদি ব্যবহারের একটি বিষয় আছে। যখন আপনার পরিপূর্ণভাবে তারা প্রশিক্ষিত হবে, তখন যদি আমরা এই আধুনিক প্রযুক্তিগুলো আমাদের বাংলাদেশে এটার বিস্তার ঘটাই বা এই প্রযুক্তি নির্ভর কৃষিতে আমরা চলে যেতে পারি, অবশ্যই আমরা অনেক বেনিফিটেড হব। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। মাহফুজ কবির, আপনার কাছে আসতে চাই। প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি এই সফরটাকে কিভাবে দেখছেন? এখানে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি এবং এমওইউ যেগুলো হয়েছে, এগুলো আমাদের অর্থনীতিতে কতটুকু প্যাট্রোনাইজ করবে বা এটাকে পুশিং করে উপরের দিকে নিয়ে যাবে? আমার যতটুকু ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রীর যে চীন সফর, সেটাকে কিন্তু সারা পৃথিবী দেখেছে। আমাদের পার্শ্ববর্তী যারা রিজিওনাল পাওয়ার, যারা গ্লোবাল পাওয়ার, তারা কিন্তু নজর রেখেছে যে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে চীনে গেছেন এবং অনেকগুলো এমওইউ এবং একই সঙ্গে যে চুক্তি সেটা স্বাক্ষর করে দেখেছি। ইভেন পলিটিক্যাল লেভেলেও কিন্তু এগ্রিমেন্ট হয়েছে, মানে তাদের যে কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের বিএনপি, তো তাদের মধ্যেও হয়েছে এবং ইনস্টিটিউশনাল লেভেলে, তারপরে আমাদের সায়েন্স টেকনোলজি, ইকোনমিক
ট্রেড, এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা বড় রকমের কিন্তু পরিবর্তনের আভাস পাচ্ছি আমরা এখান থেকে। এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসলে দুটো এখন কিওয়ার্ড আমি বলবো, একটা হচ্ছে যে নলেজ ইকোনমি, একটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি, এই দুটো নিয়ে যাচ্ছেন। এবং তিনি কিন্তু হাইলাইট করেছেন বারবার যে আমাদের এই যে নলেজ ইকোনমি, এখন তো চায়না তো এই টেকনোলজিতে গ্লোবাল লিডার, এবং তাদের যেরকম এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এবং তারা স্যাটেলাইট ব্যবহার করছে, ড্রোন, এগুলোতে ব্যবহার করছে বিভিন্ন খাতে, শুধুমাত্র কিন্তু কৃষিতে নয়, কৃষি, শিল্প, সেবা প্রত্যেকটা জায়গাতেই তাদের কিন্তু এটার একটা ম্যাসিভ ইউটিলাইজেশন হচ্ছে এবং তারা সারা পৃথিবীতে এগুলো সাপ্লাই দিচ্ছে। তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর যে কিওয়ার্ড, সেটাকে যদি আমি ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি সহযোগিতা বাড়াই, তাহলে এই দুটো দেশই লাভবান হতে পারে। বাংলাদেশের যেরকম যদি কৃষিখাত ধরি, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা সেখানে ড্রোন ব্যবহার করি এবং এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্যাটেলাইটের ইউজ, এবং এর পাশাপাশি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা করে তারা কিন্তু আসলে এই শস্য উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে। তো সেখানে আমাদের সবুজ বিপ্লব হয়েছে, কিন্তু এখনও আমরা কিন্তু সেই সনাতন অনেক ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে থাকি। তো সেখানে এই হারভেস্টার থেকে শুরু করে আমরা যদি এখানে তাদের যে বীজ বপন, এখানে তো রোবট আজকাল আসলে সেখানে চাষ করছে, মানে এই শস্যের যে উৎপাদন প্রক্রিয়া যুক্ত হয়েছে। তো এগুলো অনেক বিষয় আছে। এবং এর বাইরে এই পুরো যে এমওইউ এবং যদি চুক্তিগুলো দেখি, তার মধ্যে একটা আছে হচ্ছে যে, এবং তাদের যে পরে যেটা হলো আর কি ইনভেস্টমেন্ট যে সামিট, ফোরাম যেটা হলো, তো সেখানে এবং 125 জন কিন্তু এই উদ্যোক্তা, বড় কোম্পানি, কর্পোরেটের ওনার, তারা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে ভীষণ উৎসাহ দেখিয়েছেন। তো সেগুলো যদি একসঙ্গে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে যথেষ্ট সুযোগ আছে এবং তাদের দিক থেকে যথেষ্ট প্রতিশ্রুতি আছে এবং মানে পজিটিভ অ্যাটিটিউড আছে। এবং এমনকি চাইনিজ প্রেসিডেন্ট কিন্তু একটা পুরো করিডোর তৈরি করার কথা বলেছেন। বাংলাদেশ, মিয়ানমার, চায়না, এটা করিডোর হবে। এবং যদিও হয়তো ফাইন্যান্সিয়ালি এটাকে অনেকে বলছেন যে ভায়াবল হবে কিনা, কিন্তু আমি মনে করি যে এটা করতে হবে। এভাবে যদি হয়, সব দিকের যে আমাদের একটা ইতিবাচক ভাব আছে, তো সেটা ব্যবহার করতে পারলে, যেটা বলেছিলাম যে দুই দেশের মধ্যে যেমন একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে, একই সঙ্গে বাংলাদেশের জন্য এর সুবিধাটা অনেক বেশি। আপনার উত্তরের সঙ্গে ধরে আমি আরও একটা প্রশ্ন করতে চাই, ঠিক একটু পরে। আমি আগে একটু রহমতুল্লাহ ভাইয়ের কাছে আসি, যে আপনি টেক্সটাইল সেক্টরের সঙ্গেও জড়িত আছেন। বাংলাদেশের রেডিমেড বা আরএমজি সেক্টর এবং চীনে এখন বিভিন্ন দেশে প্রযুক্তি হস্তান্তর হচ্ছে বা তারা টেকনোলজি ট্রান্সফার করছে। তো বাংলাদেশে এরকম টেকনোলজি ট্রান্সফার বা রূপান্তরের ক্ষেত্রে সমস্যা এবং সম্ভাবনার জায়গাটা কি মনে করছেন আপনি? বিশ্ববাজারে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে কিন্তু চীন অন্যতম। জি, আমরা বাংলাদেশে ম্যানমেড ফেব্রিক্স বা যে পোশাকের যে আধুনিকায়ন, বিশেষ করে যেই জিনিসগুলো আমরা যেগুলোকে আমরা বলে থাকি প্রযুক্তি নির্ভর, অর্থাৎ এই যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখন পোশাকও একটা ব্যাপক বৈচিত্র্যতা এসেছে। এই সময়টাতে যে আপনার স্পোর্টস ওয়্যার, আউটডোর ফেব্রিক্স, ম্যানমেড ফেব্রিক্স, এই ক্ষেত্রগুলোতে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আমরা এই প্রযুক্তিগুলো চীন থেকে আমদানি করি। আমরা প্রত্যাশা করতেছি তাদের যে বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রত্যাশা ব্যক্ত করেছেন, তারা যদি বাংলাদেশে এই ম্যানমেড ফেব্রিক্স বা এই জাতীয় বিশেষায়িত পোশাকের কারখানা স্থাপনে আগ্রহী হন, সেক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা কিন্তু আমরা পুনরায় অনেক দূর আমরা এগিয়ে যাব। কারণ আমদানি নির্ভর পণ্য উৎপাদন করে রপ্তানি করে যে অর্থটা পাওয়া যায়, সেইটা যদি আমাদের বাংলাদেশে আমরা উৎপাদন করতে পারি কাঁচামালটা, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব। বাংলাদেশ গার্মেন্টস শিল্পে সারা পৃথিবীতে একসময় 1 নম্বরে ছিল রপ্তানিতে, কিন্তু আজকে দেখেন আমরা প্রতিটা গার্মেন্টসের ক্ষেত্রেই যে মেশিনারিজগুলো আমরা ব্যবহার করি, এই মেশিনারিজ কিন্তু আমরা চীন থেকে, আমরা জাপান থেকে, আমরা ইউরোপ থেকে আমদানি করি, অধিকাংশই চীন থেকে। মেশিন উৎপাদনের একটি ইউনিট কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত স্থাপিত হয়নি, যার ফলশ্রুতিতে আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল হচ্ছে আমদানির উপরে। আমাদের বাংলাদেশে কেন যে মেশিন উৎপাদনের একটি ইউনিট হলো না, কেন যে এখন পর্যন্ত মেশিন উৎপাদনে আমরা যেতে না পারি? আমরা যদি মিনিমাম বাংলাদেশে যে আমরা অ্যাসেম্বলিংটাও যদি করতে পারতাম, আমাদের খরচ কিন্তু অনেক কমে আসতো। এই দিকটিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চীন সফর করে আসলেন, বিনিয়োগকারীরা বাংলাদেশে যে বিনিয়োগে আস্থা দেখাচ্ছেন বা বিনিয়োগ করতে চাচ্ছেন, এই দিকটি যদি আমাদের যারা নীতি নির্ধারণী মহলে আছেন তারা যদি এই দিকটি বিবেচনায় আনেন, আমাদের গার্মেন্টস সেক্টর অনেক বেশি উপকৃত হবে। জনাব শফায়েত, আমরা আলোচনা করছিলাম, এই পর্যায়ে নিব একটা বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের আলোচনা অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আমরা চলে যাচ্ছি আলোচনায়। কথা বলছিলাম প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা, বিনিয়োগের নতুন সমীকরণ এবং বাংলাদেশের সুযোগ নিয়ে যাচ্ছে আলোচনায়। রহমতুল্লাহ, আমরা আসলে
পৃথিবীটাকে সুন্দর করতে চাই এবং সব কিছু পরিবেশ বান্ধব করতে চাচ্ছি, আমরা কার্বন নিঃসরণের দিকে খেয়াল করছি। আমি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ডাইং এবং নিটওয়্যার খাতের চীন যেভাবে আধুনিক এবং সবুজায়নের মাধ্যমে বা পরিবেশ বান্ধবের যেই তত্ত্ব প্রয়োগ করে সফল হয়েছে, বাংলাদেশের গার্মেন্টস মালিকরা এই ব্যাপারটাতে কীভাবে দেখছেন, বা তারা কি পরিবেশ বান্ধবের দিকে যাচ্ছেন কিনা বা রিসাইকেলের দিকে ফিরে আসছেন কিনা? বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে জিনিসটা হয়েছে, আমরা রিসাইকেলের দিকে ফিরে আসছি বলতে ইউরোপীয় বাজার বা আমেরিকান বাজারে এখন কিন্তু ক্রেতাদের ডিমান্ডই থাকে। আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে, ফ্যাক্টরিতে তারা যখন কার্যাদেশ দেয় তার আগে তারা অনেকগুলো ডিমান্ড করে, সবুজায়ন, কার্বন নিঃসরণ, আপনার আমাদের বর্তমানে সোলার প্যানেলগুলো আমরা স্থাপন করেছি কিনা, বা শ্রমিককে আমরা কি পরিবেশে আমরা কাজ করাচ্ছি, সবগুলো কিন্তু এখন তারা অবজার্ভ করেই তারা অর্ডারটা এখানে প্লেস করে। সেই ক্ষেত্রে তো চীন থেকে আমরা অনেক পিছিয়ে আছি, যোজন পিছিয়ে আছি। কারণ আমি একটি কথা বলছিলাম যে 80 দশক থেকে চীন কিন্তু গার্মেন্টস শিল্পে একটি বিপ্লব ঘটিয়েছে। তারা পড়াশোনা, আমরা যেটা বলি, পুঁথিগত বিদ্যার চেয়ে অনেক বেশি তারা চলে গিয়েছিল কর্মশিক্ষায়। এই কারিগরি শিক্ষাতে তারা যে বিপ্লবটি ঘটিয়েছে, সেই বিপ্লবের ফল কিন্তু এখন তারা ভোগ করতেছে। সারা পৃথিবীতে তারা শাসন করতেছে, যে প্রযুক্তিগতভাবে বিভিন্ন বিনিয়োগের কথা বলেন বা আপনি রপ্তানির কথা বলেন, দুই দিক থেকে কিন্তু পৃথিবীর অন্যতম শীর্ষস্থান দখল করে আছে চীন। আমরা অনেক পিছিয়ে আছি। আমরা এই সেক্টরগুলোতে আমরা কাজে লাগাতে পারতাম তখনই যদি আমাদের সরকার থেকে আমরা নীতিগত সহায়তাটা পেতাম। পাশাপাশি আরেকটি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে মিডিয়েটরগুলো আছে, অর্থাৎ আমাদেরকে বিদেশি যে কোম্পানিগুলো আমাদেরকে অর্ডার করে, তারা মধ্যস্থতাকারী একটি প্রতিষ্ঠানের মধ্যে, যেটাকে আমরা বাইং হাউস বলি। এই বাইং হাউসগুলো বা ইন্টারমিডিয়েটারিজ যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনি দেখবেন যে পৃথিবীর শীর্ষস্থানের প্রত্যেকটি প্রতিষ্ঠানের বড় পদগুলোতে আসীন আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অথবা শ্রীলঙ্কার। বাংলাদেশে যে কয়টি বাইং হাউস আছে, প্রত্যেকটি বাইং হাউসেরই বিদেশি বাইং হাউসগুলো বা তাদের যে বাংলাদেশে তাদের লোকাল এজেন্টগুলো যে হাউসগুলো আছে, এগুলোতে ভারতের আধিপত্যটা অনেক বেশি। আমাদের যদি ছোট্ট একটি ইনসিডেন্ট ঘটে, এই জিনিসটিকে তারা বিশ্ববাজারে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরে যাতে আমাদের বাজারটাতে ধস নামে। তারা তাদের বাজারের কথা চিন্তা করতে গিয়ে কিন্তু আমাদের বাজারে ক্ষতি করতেছে আমাদের দেশে বসেই। এইটা কেন আসলে এই জায়গাগুলোতে আমাদের বাঙালিরা কেন পিছিয়ে, বা সমস্যার জায়গাটা কোথায়? আমাদের যেমন আমাদের ফ্যাক্টরি আছে, আমরা তো ভারতের চেয়ে আমরা অনেক ভালো উৎপাদন করি নিঃসন্দেহে। রাশিয়ার বাজারে তাদের একটু আছে, রাশিয়া কিন্তু খুব স্বল্প মূল্যের পণ্য দিয়ে তাদের বাজারটা সাজায়, বিরাট মার্কেট। আমরা এখন সেভাবে রাশিয়ার বাজারটা ধরতে পারিনি। ভারতে যে বিষয়টি বললেন, ভারত বা শ্রীলঙ্কা গার্মেন্টস সেক্টরে তাদের যে স্কিল, ওদের যে একটি রাষ্ট্রীয় পলিসি, প্রণোদনা দিয়ে একটি ছেলেকে স্কিল করে তৈরি করে তারা সে ছেলেটিকে এই অ্যাম্বাসেডর হিসেবে, রাষ্ট্রের অ্যাম্বাসেডর হিসেবে পাঠাচ্ছে। তারা আমাদের দেশের এই সেক্টরের এই ব্যবসাটা কিভাবে তাদের দেশে নিয়ে যেতে পারবে, সেই মর্মে তারা বিদেশের বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করছে। আমাদের যে কূটনীতিক চ্যানেলগুলো আছে, বাংলাদেশের বিভিন্ন দেশে যে আমাদের কূটনীতিক মিশনগুলো আছে, আমাদের কোনো কূটনীতিক কিন্তু আমাদের বাংলাদেশের পারপোজটা অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা বাংলাদেশের ব্যবসাকে সম্প্রসারিত করার জন্য সেই দেশের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তি বা আদার্স বিষয়গুলো, বা আমাদের বাংলাদেশের বাজারটাকে সম্প্রসারিত করার জন্য, তাদের বাজার ধরার জন্য তাদের সাথে, বা সেই যে বিদেশি কোম্পানিগুলো যাদের আমরা কাজ করি, যেমন আমাদের আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি, আমরা বাংলাদেশে আমরা যে বাইং হাউসগুলো কাজ করি বা যে বায়ারদের কাজগুলো করি, আপনি ইউএস বলো বা আদার্স ফ্রান্সিস বা আপনি যদি সোনি মুনো এগুলোর কথা বলেন, আমাদের যে ওইখানে যে আমাদের রাষ্ট্রদূত আছেন বা আমাদের যারা ওইখানে আপনার কমার্স অ্যাম্বাসেডর হিসেবে ওইখানে আছেন, তারা তো ইচ্ছে করলেই পারতো আমাদের বাংলাদেশের যে গার্মেন্টসের যারা ওনার আছে, যারা আমরা রপ্তানিকারক বা আমরা যারা প্রস্তুতকারক, আমাদের সাথে তাদের এই বাইং অফিসগুলোর বা মূল ক্রেতাদের সাথে একটি যোগাযোগ স্থাপন করিয়ে দিতে। সেই জায়গাতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, যেটি ভারত করে অনেক দূর এগিয়ে গিয়েছে। জি, আপনি দারুণ বলেছেন। আমি আসবো আপনার কাছে। মাহফুজ ভাই, যে বিষয়টা নিয়ে কথা উঠছে বারবার, যে বিনিয়োগের ব্যাপারটা, বিনিয়োগ আকর্ষণের ব্যাপার, এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 180 দিনের একটা অ্যাকশন প্ল্যানের ঘোষণা দিয়েছেন বিনিয়োগ আকর্ষণ করার জন্য। আপনার কাছে কি মনে হয় 180 দিনের এই প্ল্যানটা আসলে কি বাস্তবে ওয়ার্ক করবে, নাকি এখানেও কোনো প্রতিবন্ধকতার আছে? যদি থেকে থাকে তাহলে সেইটাকে কিভাবে ঠিক করা যায় এবং বিনিয়োগকে আকর্ষণ করা যায়? প্রতিবন্ধকতা তো সবসময় আছে এবং থাকবে, কিন্তু এর মধ্যে যে খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর অবশ্যই নির্দেশনায়, সেটি হলো যে এই পুরো বিজনেস প্রসেস এটা কমিয়ে নিয়ে আসা, মানে সিগনিফিকেন্টলি কমানো। মানে আপনি অ্যাপ্লাই করলে 48 ঘন্টার ভিতরে কিন্তু এর রেসপন্স পাবেন, এটা একটা বিষয়। এবং একই সঙ্গে যে ডিজিটাল ফাইন্যান্সিং, সেটার একটা নির্দেশনা আছে। আর এর পাশাপাশি কস্ট অফ ডুইং বিজনেস, মানে আদার যে সমস্ত বিষয়গুলো, যেমন এখানে সার্টিফিকেশন কস্ট, অ্যাপ্রুভাল যে খরচ যেগুলো আছে, এর পাশাপাশি সহজেই যাতে একটা এই ল্যান্ড অ্যাকুইজিশনটা করা যায়, তো এই বিষয়গুলো নির্দেশনা আছে। আমি মনে করি যে এটা খুব সহজেই বাস্তবায়ন ঘটানো সম্ভব।
বিশেষ করে যে বিডার যেটি ওয়ান স্টপ সার্ভিস সেটাকে যদি আমরা ইউনিভার্সালাইজ করি, মানে শুধুমাত্র এফডিআই নয় বরং সব রকমের বিজনেস এটা অ্যাপ্লিকেশন করা এবং সেখান থেকে যে অ্যাপ্রুভাল পাওয়া একটা জায়গা থেকে, এটা করা গেলে আমি মনে করি যে এটা অনেক দূর আমরা এগিয়ে যাব। ওইখানেই বড় সমস্যাটা তৈরি হয় যে অ্যাপ্রুভ করতে গিয়ে কিন্তু এই যে ব্যুরোক্রেটিক যে হার্ডেলগুলো সেখানকার রেন্ট সিকিং এগুলো হয়ে থাকে। তা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে এই চীন সফর থেকে আসার পরে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তগুলো নিয়ে এসেছেন, কারণ ওইখান থেকে কিন্তু অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রপোজাল এসছে। এখন ওইগুলোকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এটা আমি মনে করি যে খুব ভালো একটা সিদ্ধান্ত। এখন ভেতরে তো অনেকেই আছে যে পিছনে টেনে ধরতে চান, তার কারণ ওইখানে তাদের লাভ হয় যদি এখানে ঝামেলা থাকে। তো আমি মনে করি যে এই যে ব্যুরোক্রেটিক অ্যাটিটিউড সেটাকে চেঞ্জ করে ফেলতে হবে এবং সেটার জন্য অটোমেশনটা খুব ইম্পর্টেন্ট। মানে পুরো প্রসেসটাকে অটোমেট করে ফেলি, মানে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অ্যাপ্রুভাল পর্যন্ত। ইভেন যদি প্রকিউরমেন্ট থাকে তো সেখানে, এবং এই যে ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আমরা ব্যাংকে গিয়ে তদবির করব, টাকা চাইবো, তো সেগুলোর বদলে বরং আমরা অ্যাপ্লিকেশনটা যদি এই অনলাইনে করতে পারি, তারপরে অটোমেটিক অ্যাপ্রুভাল হবে, তারপরে এটা চলে আসবে টাকা অ্যাকাউন্টে। এইভাবে করে কিন্তু আসলে চেঞ্জ করতে হবে। মানে এই জায়গাটাতেই আমি মনে করি যে চীনে যেরকম একটা বিপ্লব ঘটিয়েছে ফাইন্যান্সের ক্ষেত্রে, যে ওইখানে সব দিক থেকেই রাষ্ট্র কী করে, এখানে কিন্তু যারা ইনভেস্টর তাদেরকে ফাইন্যান্সিংয়ের জন্য বসে থাকে, ওইখানে সাবসিডি দেয়। তো আমি মনে করি যে সেই ক্ষেত্রে এখন যেহেতু তিনি ডিজিটাল ইকোনমির কথা বলছেন, ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছেন, তো এটা একটা বড় সুযোগ যে প্রয়োজনে তাদের সাথে একটা কারিগরি সহযোগিতার ক্ষেত্র স্থাপন করা। হ্যাঁ, যে আমরা তাদের ইনভেস্টমেন্ট নিয়ে প্রথমে এই জিনিসগুলোকে চালু করি, এই প্রসেসটা। তো এইভাবে হতে হবে আমাদের, তার কারণ সবাই কিন্তু মানে একরকম নন। তার যেরকম মানসিকতা, তিনি যেভাবে আসলে গাইডলাইন দিচ্ছেন, তো সেইটাকে তার আসলে ক্যাবিনেটকে ওন করতে হবে। এবং আমার ধারণা সেই হয়তো ফুটস্টেপেই আছেন, কিন্তু এরপরে হচ্ছে ব্যুরোক্রেসি। তো তাদের এখানে এখন অনেক কিছু পরিবর্তন হচ্ছে, তারা অফিস করছেন রেগুলারলি এবং সময় মতো অফিসে যাচ্ছেন। আমি মনে করি যে এই পুরো তার যে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, তো সেটাকে যদি আমরা এভাবে ট্রান্সলেট করতে চাই তাহলে সেক্ষেত্রে তাদেরও ওরিয়েন্টেশন সেভাবে করতে হবে। মানে পুরো সিস্টেমটাকে আমাদের এটা পাল্টে ফেলতে হবে এবং এটা খুব দ্রুত করতে হবে, এবং সেটা অবশ্যই 180 দিনের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে না। তার আগেই যদি আমরা এটা করে ফেলতে পারি তাহলে আমরা আসলে এগিয়ে যাব। এবং অবশ্যই সেখানে এই চীনের সঙ্গে মালয়েশিয়ার সঙ্গে যে সহযোগিতার ক্ষেত্রগুলো তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই স্পিরিটটাকে যদি ধারণ করি তাহলে অবশ্যই এখানে পরিবর্তন আসবে। ধন্যবাদ আপনাকে জনাব রহমতুল্লাহ। আমি জানতে চাই যে বাংলাদেশ চীনের সঙ্গে স্বাস্থ্য খাতে এক ধরনের নতুন দুয়ার উন্মুক্ত করে দিয়েছে এবং অনেকগুলো কাজও হয়েছে এই পারপাসে। বাংলাদেশের, আপনি যেহেতু একটা হসপিটালের ডিরেক্টর হিসেবে আছেন, তো বাংলাদেশের এই চিকিৎসা খাতকে উন্নত করতে চীনের প্রযুক্তি বা চীনের কারিগরি সহযোগিতা নিয়ে হসপিটালকে আরও মডার্নাইজ কীভাবে করা যায়? ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মানসিকতার, আমাদের বাংলাদেশে খুব ভালো ভালো মানের ডক্টর আছে, কিন্তু আমাদের ডক্টরগুলো করতেছে কি, আমরা যখন পেশেন্ট আসতেছে, আমাদের হসপিটালের কথা যদি বলি, পেশেন্টরা আসতেছে, একজন ডক্টরের যে সক্ষমতা সারাদিনের পেশেন্ট দেখার, তার চেয়ে অনেক বেশি পেশেন্ট কিন্তু সে দেখতেছে। ভারতে আমরা যাচ্ছি চিকিৎসার জন্য, চীনে আমরা যাচ্ছি চিকিৎসার জন্য, তাদের কি মেশিনারিজের দিক থেকে হয়তো বা তারা আমাদের চেয়ে একটু ভালো মেশিন তারা ব্যবহার করে, বাট সেই মেশিন যে বাংলাদেশে নাই তা কিন্তু না। বা নির্ভুলভাবে যে তথ্যটা তাদের কাছে তুলে ধরা বা পরীক্ষা রোগ নির্ণয় করা সবই কিন্তু আমরা পারি। বাট আমাদের যে একটা মেন্টাল একটা স্টেট হয়ে গেছে যে আমি ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাব, বাইরের চিকিৎসাটা বেটার। আসলে তারা যে ব্যবহার দিয়ে তারা অর্জন করে নিচ্ছে পেশেন্টদের ভালোবাসাটা, পেশেন্টদের বিশ্বাসটা, যে জিনিসটার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। স্বাস্থ্য খাতে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে, আপনি দেখেন অতীতের রেকর্ডটাই দেখেন, আপনি একজন স্বাস্থ্য খাতে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, একজন গাড়ির চালকও 17-18 হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এই মানসিকতা থেকে যদি আপনি বেরোতে না পারেন তাহলে তো আপনার পক্ষে কোনোভাবেই স্বাস্থ্য খাতে আপনার চীনা বিনিয়োগ আসুক, আমেরিকার বিনিয়োগ আসুক, আর যে জায়গার বিনিয়োগটাই আসুক, সর্বাগে হচ্ছে আমার ঘরকে সংশোধন করতে হবে, আমার বাসা থেকেই শুরু করতে হবে সব ধরনের অনিয়ম। এটা যতক্ষণ পর্যন্ত বন্ধ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য খাতে কোনো বিপ্লবী আপনার কাজে আসবে না। জনাব শফায়েত, আমরা আলোচনা করছিলাম, এই পর্যায়ে নিব একটা বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের আলোচনা অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। RTV এবং চায়না মিডিয়া গ্রুপ CMG-র যৌথ আয়োজনে আপনারা দেখছেন টক শো। আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, ব্যবসায়ী দ্বিপাক্ষিক সম্ভাবনা এবং বাংলাদেশের সুযোগ নিয়ে। চলে যাচ্ছি আবারও আলোচনায়। মাহফুজ কবির, আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশ এবং চীনের মধ্যে রপ্তানি বৈষম্য কমানোর জন্য ঠিক এই মুহূর্তে আমাদের কী কী করার আছে এবং এই প্রধানমন্ত্রীর
এই সফরের পরে এখন যে শুল্কমুক্ত অনেকগুলো পণ্যের অবাধ সুবিধা আমরা পেয়েছি, এটাকে প্রপারলি কাজে লাগানোর জন্য কিভাবে কি কাজ করা যায়? চীন আগেই আমাদের সুবিধা দিয়ে রেখেছিল যে শতভাগ যে শুল্কমুক্ত প্রবেশাধিকার, কিন্তু বেশ কয়েকটা বাধা আছে এখানে। একটা হচ্ছে যে কালচারাল ব্যারিয়ার, হ্যাঁ। তো আমরা আমাদের পণ্যগুলোকে ঠিক সেইভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারিনি। মানে চাইনিজ বায়াররা তো অ্যাট্রাক্টেড হবে এখানে, তারা কিন্তু ইম্পোর্ট করতে চায়, অন্য দেশ থেকে কিন্তু তারা আমদানি করে, তারা রপ্তানি করে, ঠিক আছে, তারা সবচেয়ে বড় যেটা ট্রেড সারপ্লাস এটা নিয়ে বসে আছেন, কিন্তু তারপরেও তারা কিন্তু সব পণ্য আসলে আমদানি হয়তো করবেন না, কিন্তু কিছু কিছু জায়গায় যেমন গার্মেন্টস এখন অনেক সুযোগ আছে, তারা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, তারা কিন্তু ওই যে হাই এন্ডের গার্মেন্টসের দিকে যাচ্ছে, হ্যাঁ, ম্যানমেড ফাইবারের মধ্যেও উপরের দিকে যাচ্ছে তারা। তো কিন্তু ওই জায়গাগুলো আমরা ধরে নিতে পারছি না। তাদের ইনভেস্টমেন্ট যদি এখানে আসতো ওই জায়গাতে, যেমন ম্যানমেড ফাইবারের কথা যেটা বলা হলো, তো সেই জায়গাতে আমরা তাদের ইনভেস্টমেন্ট নিয়ে এসে তাদের কারখানাতেই তৈরি হবে, তারপরে তারা আবার ইম্পোর্ট করবে। তো সেভাবে হতে পারে, এবং আমাদের পণ্যগুলো আমাদের যারা উদ্যোক্তা তাদের পণ্য যেতে পারে এখানে। খাদ্য পণ্য আছে, যেমন আম তারা কিনতে চায়, কিন্তু আমরা এমন সমস্ত ব্যারিয়ার তৈরি করে রেখেছি স্যানিটারি ফাইটোস্যানিটারির ক্ষেত্রে, যে তারা বলে যে স্পেসিফিকেশন বলে ব্যাগ লাগবে, তারপরে পুরো এই প্রোডাকশন প্রসেসটা, তারপর কীভাবে আমরা নার্চার করছি, তারপর প্যাকেজিং করছি কীভাবে, তো প্যাকেজের মধ্যে আবার ঠিক মতো তাদের যে বাংলা এবং ম্যান্ডারিন দুটো ভাষায় দিচ্ছে কিনা, মানে এই সব কিছুই কিন্তু আমাদের টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড যেটা, এবং এই স্যানিটারি ফাইটোস্যানিটারি, হ্যাঁ, তো এই সমস্ত কিছু অ্যাড্রেস করাটা আমাদের খুব কঠিন নয়, কিন্তু আমরা সেরকম মেশিন ইনস্টল করতে পারিনি আমাদের যে বিএসটিআইতে। তো এখন কিন্তু বাস্তবতা, এগুলো আমাদের স্বীকার করতে হবে এবং সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। মানে আমাদের একদিকে হচ্ছে বিএসটিআইয়ের ক্যাপাসিটি বিল্ডিং, অন্যদিকে যারা আমাদের এক্সপোর্টার তাদের আসলে বুঝতে হবে যে চাইনিজ মার্কেটে ওরা কি চায়, মানে ক্রেতারা। তো সেইভাবে যদি আমরা উপস্থাপন করতে পারি, প্রচারণাটাই তো ব্যবসা হয়। তো তাদের মধ্যে আমাদের মধ্যে যে একটা দূরত্ব আছে, তো সেটাকে কমাতে হবে। এটা কমালে আমি মনে করি যে চীনের বাজারে আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে, এবং তারা তো উদার করে দিয়েছে, তারা আমদানি করতে চায়। বিশেষ করে চীন কিন্তু এই যে এইবার যেটা হলো, এই যেটা ইউনানে আমরা দেখলাম আর কি, হ্যাঁ, তো এখন যে ট্রেড ফেয়ার করছে ওইখানে আমাদের স্টল পাচ্ছি না, মানে কেউ ইন্টারেস্টই দেখাচ্ছে না যে ওখানে গিয়ে স্টল করে তাদের যে বায়ার তাদের সঙ্গে হয়তো রিলেশনশিপ এস্টাবলিশ করবে। তো এই সমস্যাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে, মানে আমাদের যারা এক্সপোর্টার রয়েছেন তাদের একটা মন মানসিকতা এমন থাকতে হবে যে আমরা চীনের বাজারটাকে ধরতে হবে। তার কারণ চীন এখন যদি পার ক্যাপিটা জিডিপি ধরেন, সেটা হয়তো অত বেশি না, হয়তো উচ্চ আয়ের দেশে এখনো যায়নি, কিন্তু কাছাকাছি আছে, কিন্তু ওদের একটা বিশাল যে কনজিউমার বেস, এত মানুষ এখানে, এবং তারা ইন্টারেস্টেড। তো সুতরাং এই বিষয়টা রিয়ালাইজ করে আমি মনে করি যে আমাদের পুরো বিজনেস স্ট্র্যাটেজিকে সাজাতে হবে, হ্যাঁ, এবং সরকারের দিক থেকে নিশ্চয়ই সহযোগিতা আছে, কিন্তু এই আমাদের যে একটা মেন্টাল ব্লক আছে যে আমাদের যেতে হবে হচ্ছে ইউরোপিয়ান মার্কেটে, যেতে হবে আমেরিকান মার্কেটে, ওইখান থেকে বের হয়ে চীনটা একটা বিশাল সম্ভাবনাময় বাজার, সেখানে আমাদের যেতে হবে। ধন্যবাদ মাহফুজ। আমি আপনার কাছে এই প্রশ্ন নিয়েই আসতে চাই, একজন ব্যবসায়ী হিসেবে আপনি কি ভাবছেন যে আমের একটা বিশাল সম্ভাবনা ছিল, কিন্তু প্রথম চালানেই আমরা আসলে মুখ থুবড়ে গেছি, কারণ কি আমরা সেইভাবে মার্কেটিং করতে পারি না, প্যাকেজিং করতে পারি না, যে কারণে এটা মুখ থুবড়ে গেছে। আবার চীনে বিভিন্ন ফেয়ার হচ্ছে, বাংলাদেশকে কান্ট্রি ডিরেক্টর করা হচ্ছে, ক্যান্টন ফেয়ারে বাংলাদেশকে ডাকা হচ্ছে, এই জায়গাগুলো ধরা এবং ব্যবসায়ী হিসেবে চীনের মার্কেটটাকে গ্র্যাব করা, আপনি ব্যবসায়ী হিসেবে ঝামেলার জায়গা বা প্রতিবন্ধকতার জায়গা কি মনে করছেন? সুযোগটাকে কেন আমরা প্রপারলি নিতে পারছি না? চীনে আপনার যে প্রাইজের যে বিষয়টি, তারা কিন্তু অনেক লো প্রাইসের জিনিসপত্র আমাদের কাছ থেকে নিতে চায়। আমাদের সম্ভাবনার জায়গা আছে, যদি আপনি বলেন, আমি বলবো গার্মেন্টস সেক্টরের চেয়ে অনেক বড় সেক্টর হচ্ছে চামড়া প্রক্রিয়াজাতকরণ, তৈরি চামড়া যে আমরা প্রক্রিয়াজাতকরণ করে যে পণ্যগুলো তৈরি করি, এটা একটা বিরাট বাজার চীনে এখন আছে। আমরা এই বাজারটা যদি ধরতে পারি, এটা একটা বিরাট সম্ভাবনাময় খাত। পাশাপাশি আমাদের দেশে কিন্তু খুব ভালো ফার্মাসিউটিক্যালসের যে আমাদের ওষুধগুলো আমরা উৎপন্ন করি, এটা একটা ব্যাপক চাহিদা চীনে আছে, এটার বাজারটা আমরা নিতে পারি। আমের যে বিষয়টি বলেন বা কৃষিজাত পণ্যের ক্ষেত্রে, আমাদের দেশ সম্পর্কে কিন্তু আগেই একটি নেগেটিভ একটি ইমপ্রেশন তাদের কাছে আছে। আমরা ফরমালিন ইউজ করি, আমরা কীটনাশক ব্যবহার করি, আমরা জমিতে যে জৈব সারটা ব্যবহার করি, সেই জৈব সারটাও সঠিক কিনা, বা তারা যে গুণগত মানের জৈব সার চায় সেটি দিয়ে আমরা উৎপাদন করছি কিনা, এই জিনিসগুলো কিন্তু তাদের কাছে অনেকটা বিবেচ্য, এবং সেই বিবেচনার কারণেই কিন্তু আমরা দেখা যাচ্ছে যে মুখ থুবড়ে পড়ি। আপনি শুধু চীনের কথা যদি বাদ দেন, আপনি দেখেন আফ্রিকান বাজারে কিন্তু আমরা অলরেডি আমাদের ফুড স্টেপ আমরা রেখেছি। ইথিওপিয়া বলেন, কেনিয়া বলেন, আফ্রিকার বেশ কয়েকটি কান্ট্রিতে বাংলাদেশের বিনিয়োগ শুরু হয়ে গিয়েছে। বিশ্ব বাজারে আমরা এখনো আপনার উৎপাদনকারী দেশ হিসাবেই পরিচিত, আমরা কিন্তু এখন পর্যন্ত বিশ্ববাজারে বিনিয়োগকারী দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারিনি। ভাইয়া তো খুব চমৎকার বিশ্লেষণ করেছেন, উনি অর্থনীতিবিদ, আমরা তো মাঠে ব্যবসা করতেছি, আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা বলবো। ব্যাংকের তারল্যতা সংকটের কথাটা
উনি যেটি বলেন যে ডিজিটালাইজেশনের মাধ্যমে চায়না বিনিয়োগের অর্থ কিন্তু আমাদের বাংলাদেশে কোনো না কোনো ব্যাংকের মাধ্যমেই আসবে। এইবারের বাজেটের কথা যদি বলি, প্রায় 1.43 লক্ষ কোটি টাকা সরকার আভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণের একটি খাত ধরে রেখেছে। এই পরিমাণ এমনিতেই আমরা তারল্য সংকটে ভুগতেছি, তার মধ্যে এত বড় এই একটা- পরিমাণ টাকা যদি আপনার ব্যাংক থেকে সরকারি খাতে চলে যায়, বেসরকারি বিনিয়োগকারী যারা আমরা আছি আমরা কতটুকু সুবিধা পাবো? আপনি দেখেন এই যে আপনার বিদেশি যে লোনগুলো আমাদের সরকার লোনগুলো নিচ্ছে, তার জন্য কত ঘাত প্রতিঘাত তাদেরকে, কত রকম সিস্টেম তাদেরকে করতে হচ্ছে, রাজনৈতিক পরিবর্তন আনতে হচ্ছে, তাদেরকে অবকাঠামো পরিবর্তন, অনেক পরিবর্তন। তারা যদি এত কাঠঘর পোষায়, তা আমাদের মতো ব্যবসায়ীরা সাধারণ ব্যাংক থেকে একটা লোন নেওয়ার জন্য কি পরিমাণ কাঠঘর পোহাতে হয় এটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। কিন্তু যাদের মন মানসিকতা থাকে অর্থ লোপাটের, তারা যেন কিভাবে সবকিছুতে পার পেয়ে যায়। এই যে সিস্টেমটা, এই কিভাবে পার পেয়ে যায়, কিভাবে যে সিস্টেমটা, এই সিস্টেমটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই বিনিয়োগ যেটা আসবে মধ্যস্তরে যারা আমরা উৎপাদনকারী, আমাদের কাছ পর্যন্ত আসবে কিনা সেটা নিয়ে কিন্তু আমি ব্যাপকভাবে সন্দিহান। কারণ বড় বড় কোম্পানিগুলো তাদের বিভিন্ন ব্যবসার প্রসার এমনভাবে সাজিয়ে রেখেছে, এমনভাবে উপস্থাপন করছে তাদের কাছে, তারা আকৃষ্ট হচ্ছে তাদের দিকে। তারা মুখের কথায়, তারা প্রযুক্তি দিয়ে, তারা তাদের যে আপনার প্রেজেন্টেশন দিয়ে তাদেরকে আকৃষ্ট করে বিনিয়োগগুলো ঢুকাচ্ছে, এবং তারা অধিকাংশ ক্ষেত্রে তারাই কিন্তু ঋণ খেলাপি। সুযোগ দিতে হবে তরুণদেরকে, সুযোগ দিতে হবে যারা বাংলাদেশে ব্যবসা করে, যাদের বিদেশে কোনো বিনিয়োগের ইচ্ছাই নাই। আমার দেশের বিনিয়োগ, আমি বিদেশি বিনিয়োগ হোক, আমার দেশি বিনিয়োগ হোক, আমি বাংলাদেশে বিনিয়োগ করবো, আমি বাংলাদেশে ব্যবসা করব, বাংলাদেশে উৎপাদিত পণ্য আমি বিদেশে রপ্তানি করব। এই মন মানসিকতা সম্পন্ন ব্যবসায়ী যারা, এই মন মানসিকতা সম্পন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে, সেগুলোতে যদি এই চায়না বিনিয়োগ সরকার সুন্দরভাবে তাদেরকে আপনার ব্যবস্থা করে দিতে পারে, বাংলাদেশের শিল্প বিপ্লব হওয়ার সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ আপনাকে ডক্টর মাহফুজ। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে, ওভারঅল আপনার কাছে একটা ক্লোজিং স্টেটমেন্ট চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে চীনে গেছেন ও তাকে যেরকম একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং যে পরিমাণে কিন্তু এটা অপটিমিজম কাজ করছে আমার মধ্যে, আমি মনে করি যে এইটা একটা বড় সুযোগ। তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আবার পরে আরেকটা দেশে যাবেন, কিন্তু তার মধ্যেই আসলে আমাদের আসলে এই প্রিপারেশনগুলো নিতে হবে। এবং সবাই যেহেতু এখন যাতে পজিটিভ ফুটিংয়ে আছে, তো এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন, যারা আসলে এক্সপোর্ট করতে চান এবং চাইনিজ ইনভেস্টমেন্ট সেটা হোস্ট করতে চান, প্রত্যেকটা স্টেক হোল্ডারদের নিয়ে আমাদের বসতে হবে। বসে একটা হাই লেভেল কমিটি করে কাজ ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এবং মিনিস্ট্রি, বিশেষ করে আমাদের যে কমার্স মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, বা যদি আমরা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, যে তিনটা মিনিস্ট্রি হলো আমাদের মানে খুব কোর আর কি, যে যারা ইনভেস্টমেন্টকে দেখে। এবং পাশাপাশি বিডা খুবই অ্যাক্টিভ, তারা কিন্তু চায়নাতে অফিস স্থাপন করেছে। তো এখন এইগুলোকে সামনে নিয়ে এসে আমাদের এখন এটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে এবং টাইমলাইন সহ। তো এইটা করলে আমি মনে করি অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। তার কারণ এই সময়টা বারবার কিন্তু আসে না, এই সুযোগ আমাদের এসছে, এটাকে কাজে লাগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আবার কবে চীন যাবেন সেটা কিন্তু অনেক দূরের বিষয়, কিন্তু এর মধ্যেই তাদের যে প্রত্যাশা আমাদের দিকে এবং আমরা যা চাই, এই দুটো সম্মিলন ঘটিয়ে এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ এবং অসংখ্য ধন্যবাদ সাফায়েত। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর কেবল কাগজে কলমে চুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের মাঠ পর্যায়ের কৃষি, শিল্প, স্বাস্থ্য ও প্রযুক্তির প্রকৃত অগ্রগতিতে ভূমিকা রাখবে, এটাই সবার প্রত্যাশা। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।